এটা নীরস বিষয়। তো তো মেইটি সম্প্রদায় হাইকোর্টে কেস করেছে, এবার সেটা না যে উইট ভাই আপনারা একটা ডিসকাস করবেন না প্লিজ, আমি প্রচণ্ড সিরিয়াস বিষয় বলছি। উইট ভাই আপনারা একটা ডিসকাস করবেন না প্লিজ, আমি প্রচণ্ড সিরিয়াস বিষয় বলছি। ভাই আপনারা এটা ডিসকাস করবেন না প্লিজ, আমি প্রচন্ড সিরিয়াস বিষয় বলছি। ইফ ইউ আর নট রেডি টু লিসেন, আপনারা তো বেরিয়ে যান, কারণ এই বিষয়গুলো বারবার বললে তবেই কানে ঢুকবে। নির্দেশিকা দেওয়া হয়েছে, একটা জায়গায় আমি ডিফার করছি। এখানে 3 নম্বরে বলা হচ্ছে যে ফোরামে রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে কোনো রকম আলোকপাত করা যাবে না। আমরা এই দুটো বিষয়ে আলোকপাত করব না বললে একটু সমস্যা হয়ে যাবে। কারণটা এই জায়গায় সমস্যাটা দাঁড়াবে, যে সমস্যার সমাধান করার জন্য আমরা লড়াই করছি, মাহাতোরা এসটি হতে পারছে না তাদের নির্দিষ্ট ধর্ম না থাকার কারণে। তো আমাদের সদস্য যারা আছেন প্রত্যেক আদিবাসী নিজের নিজের ধর্ম যদি না পালন করেন, দে উইল বি ডিলিস্টেড, যেটা হয়ে গেছে মধ্যপ্রদেশে। সুতরাং ধর্ম নিয়ে আলোচনা করব না, এটা আমার মনে হয় ঠিক নয়। কারণ ঠিক নয়, একদমই ঠিক নয়। কারণ ধর্ম হারিয়ে ফেললে জাতিসত্তা হারিয়ে যাবে। কারণ ধর্মীয় বিধান অনুযায়ী এক একটা জাতির কালচার তৈরি হয়, ধর্মীয় বিধান অনুযায়ী এক একটা জাতির সংস্কৃতি তৈরি হয়। সেখানে ধর্মকে মাইনাস করা মানে নুন ছাড়া তরকারি হয়ে যাচ্ছে। কাজেই ভাই বলবো, এইগুলো আপনারা একটু ভেবে নেবেন যারা এটা লিখলেন। অগ্রণী ব্যক্তিত্ব যারা এসছেন সবাইকে, ছোটদের আমার স্নেহ ভালোবাসা এবং বড়দের আমার নমস্কার জানিয়ে দু একটা কথা বলছি। খুব গুছিয়ে হয়তো বলা যাবে না, কিন্তু জিনিসটা খুব কম কথায় বেশি কথা বলতে হবে। আমাদের প্রথম কাজটাই হবে আন্দোলনটা কিভাবে আমরা চালিয়ে নিয়ে যাব, তার জন্য প্রথমে একটা কমিটি কিন্তু গঠন করতে হবে অতি দ্রুত। আমাদের যে কমিটিটা ছিল তাৎক্ষণিক আমরা 27 তারিখে যেটা করেছিলাম, 6 জনের একটা কনভেনার গ্রুপ এবং ডিস্ট্রিক্ট লেভেলে কোঅর্ডিনেটার্সদের আমরা রেখেছিলাম। তো আমরা সেইটাকে রাখবো, কিন্তু আমরা এক প্রস্তাব এখানে রাখছি, একটা জনাসাটেকের একটা সেন্ট্রাল কমিটি আমরা তৈরি করব, যেটা আমাদের বড় সংগঠন বলতে এখানে যা রিপোর্ট এসছে, ভারত জাকাত মাঝি পারগানা মহল, আশেকা ওয়েস্ট বেঙ্গল সান্তাল টিচার্স অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া সান্তালি রাইটার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল, ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ, এই 6টা সংগঠন তাদের রাজ্যব্যাপী কার্যকলাপ চলছে। সেগুলোকে আমরা রাজ্য পর্যায়ের সংগঠক ধরে নিয়ে আমরা আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে কমসে কম 5 জন করে এই 6টা সংগঠন থেকে সদস্য নেওয়া হবে টু ফর্ম এ সেন্ট্রাল কমিটি। এদের সাথে জুড়ে দেওয়া হবে আমাদের বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি 1 জন করে। হয়তো সেটা জনাসাটেক হয়তো হয়ে যেতে পারে। সংখ্যাটা আমরা রেস্ট্রিক্ট করছি না, কারণ এক্ষেত্রে প্রতিটি জাতির প্রতিনিধিত্ব যেন থাকে। আমাদের এখানে 40টা জাতি পশ্চিমবঙ্গে লিস্টেড শিডিউল ট্রাইব, তো তাদের সমস্ত প্রতিনিধিকে আমরা আনার চেষ্টা করছি। কিন্তু আন্দোলনটা যেহেতু নিয়ে যেতে হবে সামনের দিকে এবং লড়াইটা বড়ই কঠিন, কবে শেষ হবে আমরা জানি না, কিন্তু লড়াইয়ের দায়িত্বটা সবসময় বড়দাকে দিতে হয়। কাজে বড় সংগঠনগুলোকে এবং যারা একটু বিভিন্ন লড়াইয়ের মাধ্যমে দাবি আদায় করেছে, সেই আমাদের সাঁওতাল জনগোষ্ঠীর সংগঠন সংখ্যায় বেশি, তারা এগিয়ে আছে। পশ্চিমবঙ্গে প্রায় 70% আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর, সরকারি হিসাবে বিভিন্ন জায়গায় যেমন দিচ্ছে, কোথাও 52%, কোথাও 55%, কোথাও 60% অ্যামং দ্য ট্রাইবেলস ইন ওয়েস্ট বেঙ্গল। স্বাভাবিক কারণে সাঁওতাল জাতির প্রতিনিধি একটু বেশি হবে। এতে আমাদের সংখ্যালঘিষ্ঠ আদিবাসী সম্প্রদায় যারা ওরা মুন্ডা বা অন্য না আছে, তাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা একসাথে আছি। উই অল আর দ্য প্যাসেঞ্জার অফ সেম বোট। কাজেই এই আন্দোলনে আমাদের যখন এগিয়ে যেতে হবে, আমি প্রথমেই বলবো আমাদের এই যে একটা নির্দেশিকা দেওয়া হয়েছে, একটা জায়গায় আমি ডিফার করছি। এখানে 3 নম্বরে বলা হচ্ছে যে ফোরামে রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে কোনো রকম আলোকপাত করা যাবে না। আমরা এই দুটো বিষয়ে আলোকপাত করব না বললে একটু সমস্যা হয়ে যাবে। কারণটা এই জায়গায় সমস্যাটা দাঁড়াবে, যে সমস্যার সমাধান করার জন্য আমরা লড়াই করছি, মাহাতোরা এসটি হতে পারছে না তাদের নির্দিষ্ট ধর্ম না থাকার কারণে। তো আমাদের সদস্য যারা আছেন প্রত্যেক আদিবাসী নিজের নিজের ধর্ম যদি না পালন করেন, দে উইল বি ডিলিস্টেড, যেটা হয়ে গেছে মধ্যপ্রদেশে।
সুতরাং ধর্ম নিয়ে আলোচনা করব না, এটা আমার মনে হয় ঠিক নয়। কারণ ঠিক নয়, একদমই ঠিক নয়। কারণ ধর্ম হারিয়ে ফেললে জাতিসত্তা হারিয়ে যাবে। কারণ ধর্মীয় বিধান অনুযায়ী এক একটা জাতির কালচার তৈরি হয়, ধর্মীয় বিধান অনুযায়ী এক একটা জাতির সংস্কৃতি তৈরি হয়। সেখানে ধর্মকে মাইনাস করা মানে নুন ছাড়া তরকারি হয়ে যাচ্ছে। কাজেই ভাই বলবো, এইগুলো আপনার একটু ভেবে নেবেন যারা এটা লিখলেন। তো আমি বলবো এই জায়গাটাকে, কারণ ওটা আমি একটু পড়ে শোনাচ্ছি কী জিনিসটা বলেছে, যে 5টা পয়েন্ট মাহাতোরা কভার করতে পারছে না। ভারত সরকারের ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটও যেটা এটা ছাড়া কাউকে এসটি করতে পারে না। কালচারাল রিসার্চ ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গল সেটা করতে পারে না। আমরা সেই চিঠিও যেটা দিয়েছি, আগেও দিয়েছি, একাধিকবার দিয়েছি, গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে দিয়েছি। ওখানে যে জিনিসগুলো আছে, যে as a ready reference, we reiterate the main criteria adopted for specifying communities as the scheduled tribe include, কি কি ইনক্লুড করছে দেখুন। 1 নম্বর হচ্ছে ট্রেডিশনাল অকুপেশন অফ এ ডেফিনাইট জিওগ্রাফিক্যাল এরিয়া, সেটার জন্য বলছে জিওগ্রাফিক্যাল আইসোলেশন। নাম্বার 2, ডিস্টিংটিভ কালচার which includes whole spectrum of tribal way of life, that is language, custom, traditions, religious beliefs, arts, crafts, etc. Number 3, primitive traits depicting occupational pattern, economy, etc. Number 4, signage of contact with the communities at large and lack of educational and techno-economic development. এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছি না মাহাতোরা। তা এখানে যদি আমরা ধর্মটাকে বাদ দিয়ে দিই, সব কিছু কিন্তু বাদ হয়ে যাবে। আদিবাসীদের একটা নিয়ম হচ্ছে ওরা দং নাচ করবে, লাগড়ে নাচ করবে, আবার অন্যান্য ট্রাইবেলদের আমাদের যা যা আছে, সাঁওতালদের এইগুলো আছে। সেটা যদি ধর্মীয় অনুষ্ঠান না করেন, এই যে পরব নাচ, বাহা নাচ, বাহা পরব, বাহাটা তো একটা ধর্মীয় অনুষ্ঠান, বাহা পূজাটা না করলে আমি কি করে বাহা নাচগুলো করব? কাজে ধর্মকে বাদ দিলে নিজের ক্রাইটেরিয়াকে আমরা বাদ দিচ্ছি। সুতরাং এটা একটু ভেবে দেখার ব্যাপার আছে। কাজে এইটা ইন রাইটিং এভাবে দেওয়াটা ঠিক হয়নি। ধর্মীয় বিষয়ে আলোচনা করবো না কেন? ওটা নিয়েই তো আমরা বেঁচে আছি। আজকে ধর্মীয় পরিচয় থাকা মানে শেষ হয়ে যাওয়া মানে জাতিসত্তা শেষ হয়ে যাবে। আপনি সাঁওতাল হিসেবে বা অন্যান্য আদিবাসী হিসেবে দাবি করবেন কি করে? এটা দাবি করতে পারছে না বলে আজকে আমাদের মধ্যপ্রদেশে ডিলিস্টেড হয়ে গেছে। খবরগুলো একটু নেওয়া উচিত। ওটা একটা গেল। আর আমাদের যারা আন্দোলনে আছে যে সংগঠনগুলো, তাদেরকে একটু এডুকেট করতে হবে কিভাবে এই এসটি হওয়া যায়, কি কি কারণে হওয়া যায় না এটা নিয়ে, এবং সুপ্রিম কোর্ট কি বলছে, সংবিধান কি বলছে, এটা নিয়ে কিন্তু বলা দরকার। সুপ্রিম কোর্টের ভার্ডিক্টও আছে অনেকগুলো। এক্ষেত্রে আমাদের মণিপুরে যে জাতি দাঙ্গা লেগে গেছে, মেইতি জাতি সাথে কুকি জাতি প্রচণ্ড একটা জাতি দাঙ্গার মধ্যে জড়িয়ে পড়েছে। মেইতি জাতি ওরা এসটি হতে চায়। ওখানে কি করেছে, ওরা হাইকোর্টে একটা কেস করে দিয়েছিল, এবং হাইকোর্টের কেস অনুযায়ী, একটু মন দিয়ে শুনবেন কিন্তু অধৈর্য হবেন না, কারণ এই বিষয়গুলো একটু আলোচনা হয় না আমাদের, এটা নীরস বিষয়। তো মেইতি সম্প্রদায় হাইকোর্টে কেস করেছে। এবার সেটা না যে উইট ভাই, আপনারা একটা ডিসকাস করবেন না প্লিজ, আমি প্রচণ্ড সিরিয়াস বিষয় বলছি। ইফ ইউ আর নট রেডি টু লিসেন, আপনারা তো বেরিয়ে যান, কারণ এই বিষয়গুলো বারবার বললে তবেই কানে ঢুকবে। তো মেইতি সম্প্রদায় করলো কি, হাইকোর্টে কেস করে দিল। এবার হাইকোর্ট একটা কনস্টিটিউশনাল বেঞ্চের 5 জাজেস কনস্টিটিউশনাল বেঞ্চ 2000 সালে মহারাষ্ট্র হাইকোর্টে একটা রায় দিয়েছিল, এবং সেটা কনস্টিটিউশনের মধ্যে আছে যে রাজ্য সরকার, কোর্ট বা কোনো ফোরাম কোনোভাবেই শিডিউল ট্রাইব লিস্টটাকে অদল বদল করতে পারে না। হাইকোর্টও কোনো অর্ডার দিতে পারে না। এটা একমাত্র পার্লামেন্ট পারে এবং রাষ্ট্রপতি পারে। এই নিয়ে মণিপুরের কেস নিয়ে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস DY চন্দ্রচূড় একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। ওটা 6 তারিখ দি হিন্দু পত্রিকাতে বেরিয়েছিল 6 মে। সেখানে উনি পরিষ্কার বলে দিয়েছেন যে কোর্ট বা কোনো ফোরাম বা ট্রাইব্যুনাল কোনোভাবেই এরা চেঞ্জ করতে পারে না শিডিউল ট্রাইব স্ট্যাটাসটা। তো সেটা মণিপুর হাইকোর্টকে দেখানো হয়নি, ফলে মণিপুর হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, মণিপুর সরকারকে বলেছে মেইতিকে এসটি করতে হবে। এবার সেটা নিয়ে জাতি দাঙ্গা লেগে, তা পশ্চিমবঙ্গ সরকারকে আমরা সেটা নিয়ে বারবার কোশ্চেন করেছি। আমরা ওয়েস্ট বেঙ্গল আশেকা থেকে চিঠি দিয়েছি একাধিকবার, এবং 16 মে যেখানে মাহাতোরা কেস ঠুকে বসেছিল, প্রাইভেট ওটা কি বলে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন পিল করেছিল, সেই 1950 সালে তাদের কেন বাদ দেওয়া হয়েছিল সেটা নিয়ে। এবং সেখানেও ওই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস DY চন্দ্রচূড়ের কথাটাকে কোট করে
ওইটা রায় করে দিয়েছে যে হাইকোর্টের করার কিছু নেই। এবং আমরাও ঠিক ওই ম্যাটেরিয়াল টাইমে চিঠিটা আমরা দিয়েছিলাম, যদিও 16 তারিখে ওদের শুনানি হয়নি, সেটা 23 তারিখে শুনানিটা হলো। তাহলে এই যে আমরা আন্দোলন করছি, মাঠে ঘাটে যতই চিৎকার চেঁচামেচি করি না কেন, অফিসে আসল জায়গায় ধাক্কা দিতে হবে। পার্সালবাবু ঠিক কথাই বলেছেন যে মেন জায়গাগুলোকে আমাদের আগে হাত দিতে হবে। বাইরে আমরা হাজার লোক কত জড়ো করলাম সেটা বড় কথা নয়, আমাদের ওপিনিয়নটা প্রপার প্লেসে প্রপার টাইমে পৌঁছচ্ছে কিনা সেটা। এবং আমাদের যারা লিডার্স আছে, দে মাস্ট ইনকালকেট দেম উইথ দ্য সিচুয়েশন। কি ঘটনা যাচ্ছে তারা কনস্টিটিউশন পড়ুক, আর্টিকেল 25 কি বলছে, পরিষ্কার নিজের ধর্মাচরণের অধিকার দিয়েছে। আর আমি ধর্মবাদ দিয়ে কথা বলবো? আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28 পর্যন্ত প্রত্যেক ভারতীয় নাগরিক নিজের ধর্মচর্চা করবে, ধর্মাচরণ করবে, ধর্মের প্রচার করবে, ধর্ম শিক্ষা দেবে। তার জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার অধিকার তার আছে। তা এই জিনিসগুলো আমাদের জানা দরকার। এইগুলো যদি না জানি, আমি মাহাতোকে কি করে বলতে পারি যে সে এসটি নয়? ওরা তো বারবার ওরা বলছে আমাদের ধর্ম সারনা, কোথাও বলছে শালগাছে আমরা পূজা করি, এখন হঠাৎ হলুদ পাগড়ি নিয়ে পড়ে রইল। আগে তো পৈতা ধারণ করতো বামুন সাজার জন্য। তা এই বিষয়গুলো যদি পড়তে হয়, জানতে হয়, এই বিষয়গুলোকে বাদ দেওয়া তো যাবে না। সেই জন্য আমি বলছি এই জিনিসটা আমাদের ঠিক করে নিতে হবে, ওটা একটা। তাহলে আমাদের ব্যাপারটা এই দাঁড়ালো, আমাদের আন্দোলনের রূপরেখাটা কি হবে। প্রথমেই আমাদের কমিটিটা প্রথম ইমিডিয়েট তৈরি করতে হবে। কমিটি করার সাথে সাথেই বড় ধরনের আন্দোলন, আমি পার্সালবাবুর সাথে একমত যে কলকাতায় বড় ধরনের হুলসায় আমাদের আনা দরকার। কারণ গভর্নমেন্ট সবসময় মাথা গোনে, কত লোক এখানে এসছে, হেড কাউন্টিং করার পর ওরা সিদ্ধান্ত নেয়। আজকে মাহাতোকে ওরা এত তেল মারছে কেন? আমার ভালো করে মনে হচ্ছে 2018 সালে আমাদের মাঝি পারগানা মহলরা হঠাৎ রেল রোকো করেছিল, রাস্তা অবরোধ করেছিল, রেল তাদের কেস ঠুকে দিল, এখনো অনেক জনকে হাজিরা দিতে হয়। তাদের বেলা একটা দিন ওরা বন্ধ ডেকেছিল, ঠিক আছে, টেকনিক্যাল ওরা ভুল করতে পারে, কিন্তু মাহাতোরা 5-6 দিন ধরে রেল রোকো করলো, রাস্তা অবরোধ করলো, যেখানে রেল বলছে 1700 কোটি টাকা তাদের লস হয়েছে। ওয়াই দে আর নট ফাইলিং স্যুট এগেনস্ট মাহাতো? কেন করছে না? নিশ্চয়ই রাজনৈতিক মদত আছে, তা সেটা নিয়ে আমরা কেন চিৎকার চেঁচামেচি করবো না? আর অতি উত্তম এবং ভালো প্রস্তাব, আমি পার্সোনাল কথা আমার খুব পছন্দ হয়েছে, যেখানে আমরা মন্ত্রী বিবাহ হাসদার ব্যাপারে আমরা রিয়াক্ট করেছি, খুব ভালো কথা। কিন্তু একই সঙ্গে যখন দণ্ডি কাটা করানো হলো দক্ষিণ দিনাজপুরে, যারা বিজেপিতে জয়েন করেছিল তাদের তৃণমূলে ফিরিয়ে আনার জন্য দণ্ডি কাটার মতো শাস্তি দেওয়া হলো, সেখানে সাঁওতাল সমাজ বা অন্যান্য আদিবাসী সমাজ আমরা থেকে গেলাম অন্ধ, থেকে গেলাম মানে নির্বোধ বা বোবা। এটা তো খুব লজ্জার ব্যাপার। একই সঙ্গে সেন্ট্রাল ভিস্টা অনুবাদ করা হলো, উদ্বোধন করা হলো, সেখানে রাষ্ট্রপতি যেহেতু আদিবাসী দ্রৌপদী মুর্মু, তাকে ডাকা হলো না। তা আমাদের বুদ্ধিজীবীরাও রিয়াক্ট করলো না, আমরা তা নিয়ে রিয়াক্টই করলাম না। তার মানে আদিবাসীদের যত উঁচু পদেই দেওয়া হোক না কেন, তাদেরকে বঞ্চনা করা হবে চিরকাল। এদের কিন্তু ঘুম ভাঙবে না। ওদের কিসের ভয় আমরা জানি না। আর মাহাতো একবার এসটি হলে, আরে তুমি কোনোটা এসটি পদেই পাবে না, না পঞ্চায়েত, না বিধানসভা, না লোকসভা। এইটা জলের মতো পরিষ্কার। এটা যদি কেউ না বুঝতে পারে, লোকে বলে না পাগলও নিজের স্বার্থ বোঝে, কিন্তু আমাদের আদিবাসী নেতা নেত্রীরা যারা এমএলএ এমপি হচ্ছে, তারা নিজের স্বার্থেও বোঝে না। এটাই হচ্ছে সমস্যা। সেই জন্যে আমরা কয়েকটা আন্দোলনের কথা বলতে চাইছি। এখানে আমাদের জনগণকে একটু বুঝিয়ে দিতে হবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা কি, সিএএ, এখানেও ধর্ম জড়িয়ে আছে, সামাজিকতা জড়িয়ে আছে, নাগরিকত্বের প্রশ্ন জড়িয়ে আছে। আর একটা খবর আপনারা রেখেছেন কিনা জানি না, ওইদিকে আমাদের যেতেই হবে। ইউসিসি বলে একটা কথা, কজন জানেন আমি জানি না, একটু খবর কাগজ যারা পড়ে তারা ওটা জানে। ইউনিফর্ম সিভিল কোড, যেখানে একই রকম সব আইন কানুন থাকবে, বিবাহের আইন এক, সম্পত্তির আইন এক, সামাজিক রীতিনীতি সব এক। এইটা যদি একসঙ্গে করে দিতে পারে, তাহলে কিন্তু আপনার এসটি রিজার্ভেশন আর সংবিধানে থাকবে না। ওয়ান্স দ্যাট ইউনিফর্ম সিভিল কোড ইজ ইমপ্লিমেন্টেড ইন দ্য কান্ট্রি, দেয়ার উইল বি নো সেপারেট স্ট্যাটাস ফর এনি কমিউনিটি। এই জিনিসটা আপনারা বুঝে রাখবেন। সুতরাং, এবং এটা 14ই জুন খবরে বেরিয়েছে, 1 মাস সময় দেওয়া হয়েছে। আপনারা পড়েছেন কিনা জানি না, আপনারা ইমিডিয়েট ওটা নিয়ে চিঠি লিখতে শুরু করুন, আপনারা এটা সাপোর্ট করেন কিনা। আইবি থেকে আমি প্রচুর ফোন টোন পাই যে স্যার আপনাদের এটা নিয়ে কি অবস্থান। আমি বলছি আমাদের আদিবাসীরা ইউসিসিতে আমরা পড়ি না, আমরা পছন্দও করি না। ইউনিফর্ম সিভিল কোড মানেটা কি? সব কটা তাহলে হিন্দুরা যেটা করছে, হিন্দু রাষ্ট্র করার জন্য এটা একটা চেষ্টা চলছে। আলাদাভাবে আপনার কোনো রকম নিয়ম নীতি থাকবে না।
আলাদা যে বিবাহ রীতিনীতি আছে, বাচ্চা জন্মানোর পর যে কাজগুলো আছে সোশ্যাল, সেগুলো সব বন্ধ হয়ে যাবে। সেই জন্য এটা নিয়ে মাঝে মাঝে ক্লাস নিতে হবে আমাদের। ইউসিসিটা কি, সিএটা কি, এইগুলো নিয়ে আমাদের ক্লাস করতে হবে। সেই জন্য আমি বলছি কলকাতায় বড় মিছিলটা আমরা আনবো, কলকাতায় হুলসে যেটা আমরা আনছি ওটা। তারপরে আমরা আদিবাসী মহিলাদের উপরে আক্রমণ, তারপরে ডন্ডি কাটা, এই বিষয়গুলো নিয়েও রিপিটেডলি আমরা বলবো। কলকাতায় হুলসায় আনার আগে আমরা প্রেস কনফারেন্স করব, জেলায় জেলায় প্রেস কনফারেন্স যেমন করব, একইভাবে কলকাতা হেডকোয়ার্টারে কিন্তু প্রেস কনফারেন্স দরকার। সব জায়গায় না বললে জিনিসটা ঠিক হবে না। সেই জন্য আমি এইটুকুই এখন বলতে চাইছি, বেশি কথা তো আর বলার সুযোগ নেই। যে আমাদের কমিটিটা আগে যেটা ছিল 6 জনের, আমার মনে হয় সেটাই থাকুক আপাতত। এবং সেই জায়গায় এই যে প্রস্তাবটা দিলাম সেটা যদি করা যায় আজকে, যদি আজকে সম্ভব না হয় আবার আমরা মিটিং ডাকবো, কারণ এগুলো চিন্তা ভাবনার আছে। মিটিং করে কমিটি গঠন না করলে কাজ কিন্তু হবে না। নাহলে এই বন্ধের সময় যেমন একটা আমাদের মধ্যে ডিসইউনিটি বা কমিউনিকেশন গ্যাপ দেখা গেল, সেটাই দেখা যাবে। যাই হোক, আমি এইটুকু অনুরোধ সবাইকে, বিষয়টা একটু সিরিয়াসলি সবাই ভাববেন। এগুলো নিয়ে একটু পড়াশোনা সবাইকে করতেই হবে। না পড়াশোনা করলে আমরা কিন্তু বুঝতে পারবো না। ইতিহাসও ওরা চুরি করছে, ওরা আমাদের সুযোগ সুবিধা চুরি করছে। একটু খবর আমরা যেটা পেয়েছি হাইকোর্টের এক বন্ধুর কাছ থেকে, টোটাল 3 লক্ষের বেশি ফেক সার্টিফিকেটের সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে প্রায় 60% মাহাতোরা বেনিফিট পেয়েছে। কাজে এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি আমাদের ভাবতে হবে। তো যাই হোক, আজ তো আরও অন্যান্য বক্তারা বলবেন, আমি আর কিছু না বলে প্রথমেই আমি ওই কমিটি তৈরির ব্যাপারটা জোর দিচ্ছি। কমিটিটা যেন ইমিডিয়েট তৈরি করা হয় এবং কনভেনার গ্রুপে আমরা প্রত্যেকটা সংগঠনের তাদের সবথেকে স্ট্রং লিডারদেরকে এখানে ফিল্ড করবে, আমি এটাই মনে করি। কারণ এটা লড়াইটা কিন্তু ছোট নয়, আর লড়াইটা ক্ষণস্থায়ী নয়, দীর্ঘ লড়াই এবং খুব কঠিন লড়াই। এখানে বুদ্ধি দিয়ে লড়াই করতে হবে, লেখনির জোর থাকতে হবে, মুখের ভাষার জোর থাকতে হবে, তর্ক করার জোর থাকতে হবে। এছাড়া কিন্তু এদের সাথে টেকা যাবে না। যাই হোক, আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে, হুলসে জোহার জানিয়ে এখানে শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার, জোহার।